আপনি কি সরকারি চাকরি করেন আর সম্প্রতি জানতে পেরেছেন যে বিগত অর্থ বছরে আপনাকে ভুলবশত বাড়তি টাকা দেওয়া হয়েছিল, অথবা আপনি কি সরকারি চাকরি থেকে ইস্তফা দিচ্ছেন আর এখন আপনাকে কিছু বেতন ভাতা ফেরত দিতে হবে। তাহলে এই ভিডিওটি মিস করলে চলবে না, কারণ এই টাকা সঠিকভাবে ফেরত না দিলে আপনার বেতন থেকে কর্তন, অডিট আপত্তি, এমনকি বিভাগীয় জবাবদিহিতার মুখেও পড়তে হতে পারে। আজকে একদম সহজ ভাষায় দেখাবো সঠিক নিয়মে এই টাকা কিভাবে ফেরত দেবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন পূর্ববর্তী অর্থ বছরের অতিরিক্ত গৃহীত অর্থ ফেরত আসলে কি এবং কেন এটা জমা দিতে হয়। এর জন্য নির্ধারিত ইকোনমিক কোড এবং প্রাতিষ্ঠানিক কোড কি, চালানের মাধ্যমে বা অটোমেটেড চালান সিস্টেমে কিভাবে জমা দেবেন, সবচেয়ে বেশি হওয়া ভুলগুলো কি কি এবং জমা দেওয়ার পর কি করতে হবে। চলুন তাহলে শুরু করি। আসসালামু আলাইকুম। আমি ব্যাংকিং, সরকারি সেবা এবং আর্থিক বিষয়ে সহজ সমাধান নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ করি, যাতে সাধারণ মানুষ, চাকরিজীবী, ব্যবসায়ী এবং পেনশনভোগীরা জটিল সরকারি নিয়মগুলো সহজ ভাষায় বুঝতে পারেন। এই ভিডিওর তথ্যগুলো শুধুই শিক্ষামূলক উদ্দেশ্যে দেওয়া হচ্ছে। নির্দিষ্ট কোনো সিদ্ধান্তের আগে অবশ্যই সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিস বা নিজ প্রতিষ্ঠানের সর্বশেষ সার্কুলার দেখে নেবেন। চলুন এবার মূল বিষয়ে যাই। আচ্ছা, প্রথমেই বলি অতিরিক্ত গৃহীত অর্থ ফেরত এই জিনিসটা আসলে কি। সহজ ভাষায়, অনেক সময় সরকারি কর্মচারী বা প্রতিষ্ঠানকে হিসাবের ভুলে, বদলি বা পদোন্নতির কারণে অথবা ভাতা নির্ধারণে ভুলের কারণে প্রকৃত পাওনার চেয়ে বেশি টাকা দিয়ে ফেলা হয়। পরে যখন অডিট বা হিসাব মিলাতে গিয়ে এই বাড়তি টাকা ধরা পড়ে, তখন সেটা সরকারি কোষাগারে ফেরত দিতে হয়। কিন্তু এখানেই শেষ নয়। এই টাকা ফেরত দেওয়ার জন্য যেন তেন ভাবে যে কোনো চালান জমা দিলে চলবে না। সরকার এর জন্য একটি নির্দিষ্ট খাত ঠিক করে দিয়েছে, আর সেই খাতেই টাকা জমা দিতে হবে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। এর জন্য নির্ধারিত কোড কি। পূর্ববর্তী অর্থ বছরে অতিরিক্ত গৃহীত অর্থ ফেরত দেওয়ার জন্য নির্ধারিত ইকোনমিক কোডটি হলো 1441202। 1441202। শুধু এই কোড দিলেই এর সাথে সচিবালয়, অর্থ বিভাগের প্রাতিষ্ঠানিক কোড 10901101101435 স্বয়ংক্রিয়ভাবে সিলেক্ট হয়ে যাবে। আপনার প্রতিষ্ঠান যদি অর্থ বিভাগ না হয়ে অন্য কোনো মন্ত্রণালয় বা দপ্তর হয়, তাহলে প্রাতিষ্ঠানিক কোড ভিন্ন হতে পারে। তাই টাকা জমা দেওয়ার আগে অবশ্যই নিজে হিসাবরক্ষণ অফিসের সাথে যোগাযোগ করে সঠিক প্রাতিষ্ঠানিক কোড জেনে নিন। ইকোনমিক কোড ও প্রাতিষ্ঠানিক কোড ভুল হলে টাকা সঠিক হিসাবে জমা হবে না। চলুন এবার দেখি বাস্তবে কিভাবে এই টাকা আপনি জমা দেবেন। প্রথমে নিশ্চিত করুন কত টাকা ফেরত দিতে হবে। তো সর্বপ্রথম আপনার হিসাবরক্ষণ অফিস বা সংশ্লিষ্ট দপ্তর থেকে লিখিতভাবে নিশ্চিত হয়ে নিন ঠিক কত টাকা অতিরিক্ত নেওয়া হয়েছিল। মৌখিক তথ্যের উপর নির্ভর করবেন না, লিখিত নিশ্চয়তা বা চিঠি হাতে নিন আর সঠিক কোড জেনে নিন। আপনার নিজ মন্ত্রণালয়, বিভাগ বা অধিদপ্তরের জন্য নির্ধারিত কোডটি হিসাবরক্ষণ অফিস থেকে যাচাই করে নিন। এরপর জমাদানের মাধ্যম বাছাই করুন। দুটো উপায়ে জমা দেওয়া যায়। এক, অটোমেটেড চালান সিস্টেম বা এসিএস এর মাধ্যমে অনলাইনে। আর দুই, ব্যাংকের মাধ্যমে সরাসরি চালান জমা দিয়ে। অনেকে ভুল খাতে চালান কেটে ফেলেন। এতে টাকা জমা তো হয়, কিন্তু সরকারি হিসাবে সঠিকভাবে সমন্বয় হয় না, আর পরে আবার নতুন করে ঝামেলায় পড়তে হয়। তো এই চালান করতে বসার আগে কি কি তথ্য আপনার হাতে কাছে রাখতে হবে তা একটু জেনে নেওয়া যাক। অনেকেই এই প্রস্তুতি না নিয়ে অনলাইনে বসে যান আর মাঝপথে আটকে যান। আপনার প্রয়োজন হবে যার নামে চালান হচ্ছে তার সঠিক নাম এবং একটি সচল মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র বা এনআইডি নম্বর অথবা জন্ম নিবন্ধন নম্বর। তবে এগুলো যদি কোনোটি আপনার কাছে না থাকে, তারপরেও এই চালান করা যাবে। এবং সর্বশেষে টাকা পরিশোধের জন্য একটি সচল বিকাশ, রকেট বা নগদ অ্যাকাউন্ট অথবা যে কোনো ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং কিংবা ডেবিট বা ক্রেডিট কার্ড। চালান ফর্ম পূরণ করতে হবে। আপনার মোবাইল বা কম্পিউটারের ব্রাউজারে গিয়ে টাইপ করুন echalan.gov.bt অথবা গুগলে চালান লিখে সার্চ করে সরকারি ওয়েবসাইটটিতে প্রবেশ করুন। এই ওয়েবসাইটে ঢুকতে কোনো লগইন বা রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। এই ওয়েবসাইটে হোম পেজে আসার পর আপনি কয়েকটি অপশন দেখতে পাবেন। এখান থেকে সকল কোডে জমা অপশনটি সিলেক্ট করুন। চালান ফি জমা দিতে এটি আপনার প্রথম ধাপ। এখানে একটি গুরুত্বপূর্ণ নিয়ম। প্রথমে প্রতিষ্ঠানের কোড ঘরটি খালি রেখে শুধু অর্থনৈতিক কোড টাইপ করুন, অর্থাৎ
চালানে ইকোনমিক কোড হিসাবে 1441202 কোড বসান। শুধু এই কোড দিলেই এর সাথে সচিবালয় অর্থ বিভাগের প্রাতিষ্ঠানিক কোড 10901011101435 স্বয়ংক্রিয়ভাবে সিলেক্ট হয়ে যাবে। টাকার পরিমাণের ঘরে হিসাব রক্ষণ অফিস কর্তৃক নিশ্চিত করা সঠিক টাকার অঙ্কটি লিখে ফেলুন। ব্যক্তিগত তথ্য পূরণ বা জমাদানকারী তথ্যে এই অংশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। নাম, পদবি এবং প্রতিষ্ঠানের তথ্য স্পষ্টভাবে উল্লেখ করুন। জমাদানকারী এনআইডি নম্বর অথবা টিআইএন নম্বর সঠিকভাবে লিখুন এবং ভেরিফাই করুন। সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে নামটি দেখাবে। নিশ্চিত করুন নামটি সঠিকভাবে এসেছে কিনা। যদি এনআইডি বা টিআইএন দিয়ে ভেরিফাই করা সম্ভব না হয় তাহলে অন্যান্য অপশনে গিয়ে সরাসরি এনআইডি নম্বর, নাম ও ঠিকানা ম্যানুয়ালি লিখুন। এখানে একটু সতর্ক থাকতে হবে, অন্যান্য অপশনে শনাক্তকরণ নম্বরের ঘরে শুধু সংখ্যা লিখুন। সংখ্যা ছাড়া অন্য কিছু লিখলে চালান সাবমিট হবে না। এরপর আপনার সচল মোবাইল নাম্বারটি সঠিকভাবে দিন। আপনি চাইলে ব্যাংক অ্যাকাউন্ট, ডেবিট বা ক্রেডিট কার্ড অথবা মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, নগদ, রকেট দিয়ে পেমেন্ট করতে পারবেন। ব্যাংক কাউন্টারে জমা দিতে চাইলে সেলফ ফিল আপ এন্ড ওটিসি সিলেক্ট করে সাবমিট করুন। এরপর যে কোনো সোনালী ব্যাংক শাখায় বা অনুমোদিত ব্যাংকে গিয়ে জমা দিন এবং ব্যাংকের রসিদ অবশ্যই সংরক্ষণ করুন। আপনার পেমেন্ট সম্পন্ন হলে সাথে সাথে একটা চালান কপি জেনারেট হবে যেখানে একটা ইউনিক চালান নাম্বার থাকবে। এই কপিটি অবশ্যই ডাউনলোড ও প্রিন্ট করে রাখুন। আপনার চালান জমা হয়ে গেলে রসিদের একটি কপি নিজের কাছে রাখুন এবং আরেকটি কপি নিজ হিসাব রক্ষণ অফিসে জমা দিন। এই রসিদই ভবিষ্যতে প্রমাণ করবে যে আপনি বাড়তি টাকা ফেরত দিয়েছেন। এই চালানের কপিটি ছাড়া টাকা ফেরতের আর কোনো প্রমাণ কিন্তু আপনার কাছে থাকবে না। ধরুন একজন সরকারি কর্মকর্তা যার নাম রহিম, গত বছর পদোন্নতি পাওয়ার পর তার বেতন নতুন স্কেলে পুনর্নির্ধারণ করা হয়, কিন্তু হিসাব রক্ষণ অফিসের একটা এন্ট্রি ভুলের কারণে কয়েক মাস তাকে বাড়তি বেতন দেওয়া হয়ে যায়। পরের অর্থ বছরের অডিটে বিষয়টি ধরা পড়ে আর রহিমকে জানানো হয় যে তাকে এই বাড়তি টাকা ফেরত দিতে হবে। এখন রহিমের উচিত হবে প্রথমে হিসাব রক্ষণ অফিস থেকে লিখিতভাবে সঠিক পরিমাণ জেনে নেওয়া, তারপর ইকোনমিক কোড 1441202 এবং তার প্রতিষ্ঠানের সঠিক কোড ব্যবহার করে চালানের মাধ্যমে টাকা জমা দেয়া এবং চালানের কপি অফিসে জমা দেয়া। চলুন আপনাদের কিছু কমন প্রশ্নের উত্তর দিয়ে দেই। যেমন, এই টাকা না দিলে কি হবে? বাড়তি টাকা ফেরত না দিলে ভবিষ্যতে বেতন থেকে কিস্তি আকারে কর্তন করা হতে পারে অথবা অডিট আপত্তি চলমান থাকতে পারে, তাই যত দ্রুত সম্ভব নিয়ম মেনে ফেরত দেওয়াটাই ভালো। এককালীন না কিস্তিতে ফেরত দেওয়া যাবে, এটা নির্ভর করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সিদ্ধান্তের উপর এবং হিসাব রক্ষণ অফিসের নির্দেশনার উপর। এই বিষয়ে নিজ দপ্তরের সাথে আলোচনা করে নেয়াই উত্তম। ভুল প্রাতিষ্ঠানিক কোডে জমা হয়ে গেলে কি করব? আপনি দ্রুত নিজ হিসাব রক্ষণ অফিস এবং সংশ্লিষ্ট ব্যাংক শাখায় যোগাযোগ করে সংশোধনের আবেদন করুন। যত দ্রুত জানাবেন সংশোধন তত সহজ হবে। এই কোড কি সব মন্ত্রণালয়ের জন্য একই? এটা বলতে পারছি না, নিজ প্রতিষ্ঠানের কোড অবশ্যই যাচাই করে নিন। কিছু বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন, যেমন কখনোই মৌখিকভাবে তথ্যের ভিত্তিতে টাকা জমা দিবেন না। হিসাব রক্ষণ অফিস থেকে লিখিত নিশ্চয়তা নিন। আপনার চালানের রসিদ কখনোই ফেলে দেবেন না, এটা আপনার একমাত্র প্রমাণ। কেউ যদি ফোনে বা মেসেজে বলে আপনার নামে বাড়তি টাকা এসেছে, ফেরত দিতে এই নম্বরে বিকাশ করুন, এটা প্রতারণা হতে পারে। এই ধরনের সরকারি টাকা ফেরত দিবেন সবসময় সরকারি চ্যানেলের মাধ্যমে বা চালানের মাধ্যমে, কারো ব্যক্তিগত নাম্বারে ফেরত দেওয়ার কোনো উপায় নেই। এই ভিডিওর কোড ও তথ্য প্রকাশের সময় সঠিক ছিল বলে ধরে নেওয়া হয়েছে, তবে সরকারি সার্কুলার সময় সময় পরিবর্তিত হতে পারে, তাই টাকা জমা দেওয়ার আগেই নিজ হিসাব রক্ষণ অফিস এবং সর্বশেষ পরিপত্র থেকে নিশ্চিত হয়ে নিন। তাহলে সংক্ষেপে বলি, পূর্ববর্তী অর্থ বছরে অতিরিক্ত গৃহীত অর্থ ফেরত দিতে হলে প্রথমে হিসাব রক্ষণ অফিস থেকে সঠিক টাকার পরিমাণ ও কোডটি জেনে নিন। এরপর কোড ব্যবহার করে অটোমেটেড চালান সিস্টেম বা ব্যাংকের মাধ্যমে চালান জমা দিন এবং চালানের কপিটি সংরক্ষণ করুন। এই কয়েকটা ধাপ ঠিকমতো মেনে চললেই আপনার হিসাব দ্রুত ও ঝামেলা মুক্তভাবে ক্লিয়ার হয়ে যাবে। এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিয়ে দিন। আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্টে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শেয়ার করুন যাতে আপনার পরিচিত সরকারি চাকরিজীবীরা উপকৃত হন। আর এই ধরনের ব্যাংকিং ও সরকারি আর্থিক সেবা সম্পর্কিত ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন একটি তথ্যবহুল ভিডিওতে।